মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেবার উদ্দেশ্যে একটি ওয়েবসাইট প্রস্তুত করে তার মাধ্যমে আবেদন করবার কাজ বেশ কিছুদিন যাবৎ শুরু হয়েছে। কিন্তু উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গিয়ে এই অল্প কিছুদিনের মধ্যেই আমানতকারীদের বিভিন্ন রকমের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে সব রকম অপশন ঠিক মতো কাজ করছে না। যেমন প্রথম দিকে ফর্মের পরবর্তী স্টেপে যেতে গেলে বা ফর্ম সাবমিট করতে গেলে পেজ আনরেসপন্সিভ দেখাচ্ছিল। ওয়েটে ক্লিক করলে সামথিং ওয়েন্ট রং এই পপ আপও শো হচ্ছিল। সেক্ষেত্রে বারংবার সাবমিটে ক্লিক করলে তবেই ফর্মটি জমা করা যাচ্ছিল। কিন্তু এখন এই সমস্যার সাথে আরও কিছু নতুন সমস্যাও যুক্ত হয়েছে। যেমন ফর্মের পেজটি ঠিকমতো খুলছে না। নতুন করে মোবাইল ফোন নাম্বার ভেরিফাই করবার অপশন যুক্ত হলেও ফোনে কোনো ওটিপি আসছে না, অথচ একটু পরেই সেই মোবাইল নাম্বারটি ভেরিফাইড বলে শো হচ্ছে। ফলে আমানতকারীরা আবেদন করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। ড্রপডাউন লিস্টের অ্যারো চিহ্নে ক্লিক করলেও কোনো লিস্টের অপশন শো হচ্ছে না। বারংবার ফর্মের পেজটিকে রিফ্রেশ করলে তবেই ওই অপশন শো হচ্ছে। ডিস্ট্রিক্ট বা স্টেট সিলেক্ট করতে গিয়েও একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপলোডের সময় ঠিকভাবে ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে না। এছাড়া অত্যাধিক প্রেশার থাকার ফলে ওয়েবসাইটটিও ঠিকভাবে কাজ করছে না, অসম্ভব রকমের স্লো চলছে। এ তো গেল ওয়েবসাইটের সমস্যা। ওয়েবসাইটের সমস্যা ছাড়া আরও অনেক রকমের সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে আমানতকারীদের। উঠে আসছে অনেক রকম প্রশ্ন, যেমন এককালীন টাকা যারা রেখেছিলেন তারা কিভাবে তাদের পাওনা টাকার অঙ্ক বসাবেন। আবার কিস্তিতে যারা টাকা জমা করেছিলেন, হয়তো 60টা ইনস্টলমেন্টের জায়গায় 10টা বা 20টা ইনস্টলমেন্ট তিনি দিয়েছিলেন, তারাই বা কিভাবে টাকার অঙ্ক লিখবেন। একই ব্যক্তির একাধিক সার্টিফিকেট থাকলে তারা কিভাবে আবেদন করবেন, সার্টিফিকেট নাম্বার কোনটি হবে, কিভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন, এরকম হাজারো প্রশ্ন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। আজ আমার ভিডিওতে এইমাত্র যে সমস্যাগুলির কথা বললাম সেগুলি নিয়েই আলোচনা তো করবই, উপরন্তু কিভাবে আপনি আপনার টাকা কিস্তিতে রেখে থাকলে কিভাবে আবেদন করবেন তার পুরো পদ্ধতিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এই রকমই আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে নতুন নতুন আপডেট পেতে। তবে চলুন শুরু করা যাক। রোজ ভ্যালিতে জমা রাখা অর্থ ফেরত পেতে অনলাইন আবেদন করবার জন্য প্রথমে আপনার পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এই নতুন ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন। এই হলো রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির নতুন ওয়েবসাইট, অ্যাপয়েন্টেড বাই অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা। এই পোর্টালে এসে কিভাবে আবেদন করতে হয় তার পুরো প্রসেসটির একটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তবে সেটা যাদের একটিমাত্র সার্টিফিকেট আছে এবং এককালীন অর্থ জমা রেখেছিলেন শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটি দেখতে চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে অথবা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে দেখতে পারেন। এখন আমি আজকের এই ভিডিওতে যারা তাদের অর্থ ইনস্টলমেন্টের মাধ্যমে জমা রেখেছিলেন, সব ইনস্টলমেন্ট সম্পূর্ণ করতে পারেননি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার জন্য, তারা কিভাবে তাদের জমাকৃত রাশির জন্য আবেদন করবেন তার পুরো প্রসেসটি শেয়ার করব। এছাড়া ভিডিও শুরুতে বলা বিভিন্ন রকম সমস্যাজনিত প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করব। এই ওয়েবসাইটটিতে এসে সর্বপ্রথম আপনাকে একেবারে ডান দিকের ওপরে দেওয়া আপলোড সার্টিফিকেট অপশনটির ওপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখন ফর্মের পেজটি সহজে খুলছে না, বরং পেজটি আনরেসপন্সিভ দেখাচ্ছে। বেশ কয়েকবার ওয়েটের ওপর ক্লিক করলে তবেই এই ফর্মটি এখন ওপেন হচ্ছে। এই দেখুন, বার কয়েক ট্রাই করার পর তবে ওপেন হলো। ফর্মটি ওপেন হতেই আপলোড সার্টিফিকেটের এই পেজটি ওপেন হবে, যেখানে আপনি 3টি অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো ইনভেস্টরের, অর্থাৎ যার নামে টাকা জমা রাখা হয়েছিল। দ্বিতীয়টি হলো নমিনির, যদি আমানতকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে তখন আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। আর তৃতীয় অপশনটি তখনই সিলেক্ট করবেন যখন উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে।
আমার ক্ষেত্রে আমি আমানতকারীর নামেই এই আবেদনটি করব, তাই আমি ইনভেস্টর অপশনটিকে সিলেক্ট করে নিলাম। নেম অফ দি ইনভেস্টর ফিল্ডের মধ্যে আপনাকে সর্বপ্রথম কোম্পানির নাম সিলেক্ট করতে হবে ড্রপডাউন লিস্ট থেকে, কারণ রোজ ভ্যালির অনেকগুলি কোম্পানি আছে, তার থেকে আপনাকে আপনার সার্টিফিকেট অনুযায়ী কোম্পানিটিকে সিলেক্ট করে নিতে হবে। এই দেখুন, আমার ক্ষেত্রে সার্টিফিকেটের এখানে লেখা আছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, অতএব আমাকে এই কোম্পানিটিকেই সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে যে কোম্পানিটা হবে সেটাই সিলেক্ট করবেন। এই কোম্পানির ড্রপডাউন লিস্টটিও সবসময় শো হচ্ছে না। এরপর একজনের নামে টাকা জমা হয়ে থাকলে আপনাকে প্রথম আমানতকারী হিসেবে তার নাম বসাতে হবে, তার বয়স এবং তার জেন্ডার এন্টার করতে হবে। এরপর তার ফোন নাম্বার বসিয়ে ভেরিফাই ফোন নাম্বারের ওপরে ক্লিক করে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে, যে অপশনটি আগে ছিল না, এখন নতুন করে সংযোজিত হয়েছে। কিন্তু ভেরিফাই ফোন নাম্বারের ওপর ক্লিক করলেও কোনো ওটিপি সেই মোবাইল নাম্বারে আসছে না, বরং একটু পরেই ফোন নাম্বার ভেরিফাইড বলে একটি পপ আপ শো হচ্ছে। ওকেতে ক্লিক করলেই এই দেখুন মোবাইল নাম্বারটি ভেরিফাইড বলে দেখাচ্ছে। মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে আপনার আইডেন্টিটি টাইপ সিলেক্ট করতে হবে ফ্রম দি ড্রপডাউন লিস্ট। লিস্টের মধ্যে থাকা যে কোনো একটি অপশনকে আপনাকে সিলেক্ট করতে হবে, যেমনটা আমি করলাম আধারকে সিলেক্ট করে। আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন। আধারকে সিলেক্ট করে পাশের ঘরে আধার নাম্বার বসাতে হবে। এক্ষেত্রে আপনি যে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবেন তার নাম্বারই আপনাকে বসাতে হবে। দ্বিতীয় ইনভেস্টরের ঘরে আপনাকে কিছুই ফিল করতে হবে না যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হন। তবে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হলে আপনাকে প্রথম ইনভেস্টরের মতো তার নাম, বয়স, লিঙ্গ, ফোন নাম্বার, পরিচয়পত্র ইত্যাদি বসাতে হবে। এরপর আপনাকে ইনভেস্টরের পিতার নাম বা মহিলা হলে স্বামীর নাম এন্টার করে পুরো ঠিকানা বসাতে হবে, যেমন বাড়ির নাম্বার, রাস্তার নাম, গ্রাম বা শহরের নাম, ডাকঘর, থানা এন্টার করে রাজ্য এবং জেলাটিকে সিলেক্ট করে নিয়ে পিনকোডটি বসাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, স্টেট ও ডিস্ট্রিক্টের ড্রপডাউন লিস্টের অপশন দুটিও এক এক সময় শো হচ্ছে না। এই সমস্ত ফিল্ডস ফিল করা হয়ে গেলে আপনাকে পেজটিকে আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এলেই আপনি ইনভেস্টর বা আমানতকারীর ব্যাংক ডিটেলসের ফিল্ডস দেখতে পাবেন, যেখানে আপনাকে প্রথমে ড্রপডাউন লিস্ট থেকে আমানতকারীর ব্যাংকটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর ব্যাংকের ব্রাঞ্চ অর্থাৎ শাখার নাম, ব্রাঞ্চ কোড, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড এবং IFSC কোড এন্টার করতে হবে। এগুলি আপনি আমানতকারীর ব্যাংকের পাসবই থেকে পেয়ে যাবেন। যদি অসুবিধা হয় তাহলে ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করবেন। এইভাবে আমানতকারীর ব্যাংকের সমস্ত ডিটেলস ফিল করবার পর আপনাকে আমানত অর্থাৎ ইনভেস্টমেন্টের ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই সিরিয়াল নাম্বার, যেখানে 1 অলরেডি বসানো আছে। এরপর ইনভেস্টমেন্ট শংসাপত্রের নম্বর বসাতে হবে, সেটা আপনাকে সার্টিফিকেট থেকে দেখে বসাতে হবে। এখানে শংসাপত্র নম্বর বলতে বুকিং ফর্ম নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারকেই বোঝানো হচ্ছে। শংসাপত্র নাম্বার বসানোর পর এবারে আপনাকে সার্টিফিকেট হোল্ডারের নাম ফিল করতে হবে। যদি জয়েন্ট হয় তাহলে দুজনের নামই বসবে। আমার ক্ষেত্রে যেহেতু একজনের নামেই টাকা জমা করা হয়েছিল, তাই আমি এখানে একজনের নামই এন্টার করলাম। এরপর জবে ইনভেস্টমেন্ট করা হয়েছিল সেই তারিখ বসাতে হবে, অর্থাৎ আমানতের তারিখ। সেটা আপনাকে এখানে দেওয়া ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে। আমানতের তারিখ বসানোর পর আপনাকে এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতের পরিমাণ আমানতকারী সার্টিফিকেট থেকে দেখে বসাতে হবে। এক্ষেত্রে যেহেতু আমি রেকারিং আমানতের রাশি বসাবো, তাই আমাকে প্রথমে দেখে নিতে হবে যে আমানতকারী ঠিক কটা ইনস্টলমেন্ট জমা করেছেন, অর্থাৎ যে কটা ইনস্টলমেন্ট জমা করবার কাগজ তার কাছে আছে সেটা দেখে তবেই তার অঙ্ক বসাতে হবে। আমার ক্ষেত্রে এই আমানতকারী 60টির মধ্যে মোট 12টি 300 টাকার ইনস্টলমেন্ট পে করেছিলেন। তো তাই আমাকে এখানে 12 × 300 অর্থাৎ 3600 টাকা এন্টার করতে হবে। আপনারাও আপনাদের জমাকৃত মোট রাশিটি এইভাবে বার করে এখানে লিখে দেবেন। এরপর ডেট অফ ম্যাচুরিটি এন্টার করতে হবে, সেটা আপনি সার্টিফিকেটের এইখান থেকে দেখে বসিয়ে দেবেন। এই ঘরে আমানতকারী কোম্পানি থেকে কত টাকা পেয়েছেন তার উল্লেখ করতে হবে। যেহেতু আমার ক্ষেত্রে 1 টাকাও পাওয়া যায়নি, তাই আমি এখানে 0 বসিয়ে দিলাম।
অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অর অ্যামাউন্ট অফ ক্লেমের ঘরে আপনি যে কটা ইনস্টলমেন্ট দিয়েছিলেন সে কটারই মোট অঙ্ক বসাবেন। আমার ক্ষেত্রে আমি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের ঘরে যেভাবে 300 টাকা করে 12টা ইনস্টলমেন্টের মোট অর্থ বসিয়েছিলাম সেইভাবেই এখানেও 3600 টাকা বসিয়ে দিলাম। আপনারাও একইভাবে হিসেব করে বসাবেন, অর্থাৎ ইনস্টলমেন্টের অর্থ ইন্টু নাম্বার অফ ইনস্টলমেন্ট। একেবারে শেষ ঘরে আপনার যত টাকা অ্যাকচুয়ালি পাওনা হয় সেই টাকাটাই আপনাকে এখানে বসাতে হবে। এই ঘরেও আপনি ঠিক যে কটা ইনস্টলমেন্ট দিয়েছিলেন তারই অঙ্ক বসাবেন। আমার ক্ষেত্রে 300 টাকা করে ওই 12টা ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ 3600 টাকাই বসালাম। আমানতের সম্পূর্ণ বিবরণ এন্টার করবার পর নাও ইউ হ্যাভ টু ক্লিক অন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড। ক্লিক করতেই আমানতকারীকে যে সমস্ত ডকুমেন্ট প্রডিউস করতে হবে তার পেজ ওপেন হয়ে যাবে। তবে বলে রাখি, এই ডকুমেন্ট আপলোডের পেজ ওপেন হতেও সমস্যা হচ্ছে, এখানেও আপনাকে ওয়েট করতে হতে পারে। প্রথম নম্বরে আপনাকে ইনভেস্টমেন্টের সার্টিফিকেট আপলোড করতে হবে। এর জন্য আপনাকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার পিসিতে সেভ করে রাখা ফাইলটিকে ওপেন করে নিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেগুলিকে আগে থেকে পিসিতে সেভ করে রাখতে হবে এবং যার ফাইল সাইজ 3 MBর মধ্যে হতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইলকে ওপেন করতেই এই দেখুন ফাইলটি চলে এসেছে। এবারে আপলোড অপশানে ক্লিক করতেই এই দেখুন ফাইলটি সবুজ টিক চিহ্নের সঙ্গে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। 2 নম্বরে আপনি যদি কোম্পানির ঘরে আগে সার্টিফিকেট সাবমিট করে থাকেন তাহলে তার অ্যাকনলেজমেন্ট কপি আপনাকে আপলোড করতে হবে। তবে এক্ষেত্রে আপনি যদি সার্টিফিকেট জমা না করে থাকেন তাহলেও আপনাকে এখানে অ্যাকনলেজমেন্ট কপির বদলে অরিজিনাল সার্টিফিকেটই আবার আপলোড করতে হবে, না হলে ফর্ম সাবমিট করা যাবে না। সুতরাং এখানেও আমি অরিজিনাল সার্টিফিকেটই আবার একই পদ্ধতিতে আপলোড করে দিলাম। এরপর আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট একইভাবে আপলোড করে দিতে হবে। আমি এখানে আধার কার্ড আপলোড করে দিলাম। আইডেন্টিটি প্রুফের পর এবার আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল অথবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টকে আপলোড করতে হবে। আমি এক্ষেত্রেও আধার কার্ডকেই আপলোড করলাম। এরপর পঞ্চম ডকুমেন্ট হিসেবে আপনাকে আমানতকারীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি আপলোড করতে হবে। আর সবশেষে চেকের পাতা বা ক্যান্সেল চেকের পাতার ফটোকপি আপলোড করতে হবে। এইভাবে আপনাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিতে হবে গ্রিন টিক সমেত। তবে এই পেজে ডকুমেন্ট আপলোড অনেক সময় করা যাচ্ছে না, ধৈর্য ধরে আপনাকে বারংবার চেষ্টা করে যেতে হবে। গ্রিন টিক শো হওয়া মানে আপনি আপনার ডকুমেন্ট সাফল্যের সঙ্গে আপলোড করেছেন। সমস্ত ডকুমেন্ট আপলোড করবার পর ফাইনালি ইউ হ্যাভ টু ক্লিক অন সাবমিট। সাবমিটে ক্লিক করার পর এই দেখুন এখানেও পেজ আনরেসপন্সিভ দেখাচ্ছে। ওয়েটে ক্লিক করলে সামথিং ওয়েন্ট রং বলে আর একটা পপ আপও শো হতে পারে। এখানে এই রকম পপ আপ শো হলে এতে ঘাবড়াবার কিছু নেই, তার বদলে আপনাকে পুনরায় সাবমিট বাটনের উপর ক্লিক করে দিতে হবে। এই দেখুন পরের বার সাবমিটে ক্লিক করতেই এখানে একটি পপ আপ শো হচ্ছে যেখানে লেখা আছে ইনভেস্টর সেভড সাকসেসফুলি, অর্থাৎ আমানতকারীকে সাফল্যপূর্বক সেভ করা হয়েছে। এই পপ আপটি শো হলেই আপনাকে ধরে নিতে হবে যে আপনার আবেদনটি যথাযথভাবে জমা করা হয়েছে। জাস্ট ক্লিক অন ওকে। যাদের একের অধিক সার্টিফিকেট রয়েছে এক একটি সার্টিফিকেটের জন্য একই পদ্ধতি অবলম্বন করে আলাদা আলাদা ফর্মে আবেদন করতে হবে, একই ফর্মে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে মোবাইল নাম্বার এক হলেও অসুবিধা নেই। এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে আগে সাকসেসফুল অ্যাপ্লিকেশনের জন্য কোনো অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হচ্ছিল না, কিন্তু এখন আপনি আপনার অ্যাপ্লিকেশন সাফল্যপূর্বক সাবমিট করলে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে হলে পেজের একেবারে ওপরে ইনভেস্টার্স অপশানে ক্লিক করে সার্টিফিকেট নাম্বার এন্টার করে দেওয়া অঙ্কর উত্তর বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই ইনভেস্টারের নাম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, জমাকৃত আমানতের পরিমাণ এবং স্ট্যাটাস শো হবে।
অ্যাকনলেজমেন্ট নাম্বারটি পারলে কোনো একটি জায়গায় নোট করে রাখবেন ভবিষ্যতে স্ট্যাটাস চেক করবার জন্য। তো এইভাবে আপনিও এই ভিডিওতে দেখানো স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে আপনার নিজের বা অন্য আমানতকারীর জমাকৃত অর্থ ফেরত পাওয়ার অনলাইন আবেদন করতে পারবেন খুব সহজেই। আজকের ভিডিওতে রোজভ্যালিতে রাখা অর্থ ফেরত পাওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন তা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।